নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা কি গল্প পড়ব তা আপনারা গল্পের নামেই দেখেছেন, কিন্তু যেটা বলার সেটি হলো এই প্রচেষ্টা আমাদের কাছে খুবই কঠিন পরীক্ষা। আমাদের এই হিমুর প্রতি যে অগাধ ভালোবাসা, সেটি আমরা গল্পে কতটা সার্থক করতে পেরেছি তা আপনারাই বলবেন। আমাদের পাঠ অনেক ক্ষেত্রেই উপযুক্ত হয়নি তা আমরা নিজেরাও বুঝেছি, এবং প্রতি পদে কি করে আরও ভালো করে চরিত্রগুলিকে কণ্ঠে ফুটিয়ে তোলা যায়, চরিত্রগুলিকে কি করে আরও প্রাণবন্তভাবে আপনাদের কাছে উপস্থাপিত করে তোলা যায়, তার প্রচেষ্টা আমরা করে যাব। এটি হিমুর ময়ূরাক্ষীর প্রথম কিস্তি। আশা রাখি পরবর্তী দিনে হিমুর আরও কাজে আমরাও আরও ভালোভাবে উপস্থাপন করতে পারব। আমাদের দোষ ত্রুটি মার্জনা করবেন। শুরু করছি হিমু ময়ূরাক্ষী প্রথম কিস্তি, হুমায়ুন আহমেদ। এই ছেলে, এই। আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি। পরপর 3টে পান খেয়েছি বলে ঠোঁট আর দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটা ব্যাপারেই মিল আছে, তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ আমার নামই টুটুল, তাহলে ছুটে এসেই আমার হাত ধরবেন। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম এই আশায় যেন ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, ও মা, টুটুলি তো। ভাবছিলাম তিনি আমার দিকেই ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাসই করলি না। ওর হাঁটা দেখেই আমি ধরে ফেলেছি, কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার এপাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল, উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসের ঝাঁঝা রোদ। আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে। কাজেই যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি? আমি তো জোর করে আর গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুতো কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, মা, এ টুটুল ভাই নয়। আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম। যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম, সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না। এ যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, এ তুমি কাকে তুলেছ? এ টুটুল ভাই নয়, হতেই পারে না, এ অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না। আমার মতো সাজ পোশাকের একজন মানুষ অবলীলায় তাকে তুমি বলছে, এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা, তুমি টুটুল না? না। মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান, ইনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই। এই ড্রাইভারকে আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্যই অপেক্ষা করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে ফেলল।
বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে এটা সহ্য করা বেশ কঠিন, তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যাস হয়ে গেছে। আমাকে আর মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কোনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন আমরা আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি। ভদ্রবেশী জোচ্চোরকে কিভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সেই অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া তো কিছুই না। ড্রাইভার রুক্ষ গলায় বলল, ব্রাদার নামুন। সূর্যের চেয়ে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেটে যাব, ওইখানে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? আমি এইবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে ক্ষীণ আশা যে ভদ্রমহিলা হয়তো বলবেন, এই ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই তো হয়, এত কথার দরকার কি। ভদ্রমহিলা তা করলেন না। তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন। অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন। সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলছে নামেন না। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ বেটা ফাজিল, এক চড় দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস? চিনিস তুই আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। ভদ্রলোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুবই ভীতু প্রকৃতির হয়। সামান্য ধমকাধমকিতেই এদের পিলে চমকে যায়। আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোটবইটা চেপে ধরলাম। ভাবটা এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, এই বেটা, গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে দেব। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। এই বেটা দেখছি ভিতুর জম, বারবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি তো। আমি এবার পিছনের দিকে তাকালাম। কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেওয়া এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা বা তার মেয়ে দুজনের কেউই কথা বলল না। ভয় শুধু ড্রাইভার একা পায়নি, এরা দুজনও পেয়েছে। মেয়েটাকে শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর মনে হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং কম ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্যই সুন্দর, এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণীর চোখও বোধ হয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তো বা চোখ সুন্দর হয়ে যায়। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, গাড়িতে খানিকটা ঘুরব, জাস্ট ইউনিভার্সিটি এলাকায় একটা চক্কর দিয়ে তারপর ফার্ম গেট। কেউ কোনো কথা বলল না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? এই ড্রাইভার, ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধহয় বাজবে, তা না, নজরুল গীতি। হায় মদিনাবাসী প্রেমে ধরো হাত মম, ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা আমার বেশ পছন্দ, রূপাদের বাসায় শুনেছি। গানটায় আলাদা এক ধরনের মজা আছে, কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বোঝার আগেই ড্রাইভার হুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে ততটা নির্বোধ নয়। সে বেটা গাড়ি থামিয়েছে মোটর সাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেঁষে। চোখ বড় বড় করে কী সব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশ সার্জেন্ট আমার জানলার কাছে এসে বললেন, নামুন তো। আমি নামলাম। দেখি ব্যাগে কি আছে। আমি দেখালাম, একটা নোটবই, দুটো বল পয়েন্ট, শীষ ভাঙা পেন্সিল, 5 টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেইন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই, আমি জাস্টিস এম শাবান সাহেবের মেয়ে। আপনাদের কমপ্লেইন থানায় করতে হবে। রমনা থানায় চলে যান। এখন তো যেতে পারবো না, এখন আমরা একটা কাজে যাচ্ছি।
কাজ সেরে আসুন, আমি একে রমনা হ্যান্ডওভার করে দেবো। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, এই, তোর নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমাকে আপনি না বলে এমন একটা সুন্দর মেয়ের সামনে তুই করে বলছে। এই, তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, ভুল নাম দিচ্ছে। যাই হোক, এই নামেই বুকিং হবে। হারামজাদারা ইদানিং শিয়ানা হয়েছে, কিছুতেই কারেক্ট নাম বলে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কারো গাড়ি হুশ করে বেরিয়ে গেল। ফার্মগেটে যাওয়া আমার বিশেষ দরকার। ইন্দিরা রোডে আমার বড় ফুপুর বাসায় দুপুরে খাওয়ার কথা। সেই খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলাই বাহুল্য। জাস্টিসের নাম শুনেছে, বড় কারোর নাম শুনলে এদের হুঁশ থাকে না। আমি 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটর সাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে। তা করল না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে। পকেট থেকে ওয়াকি টকি বের করে কি বলতেই পুলিশের জিপ এসে উপস্থিত। অবিকল হিন্দি মুভি। সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাওয়ার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা। আশ্চর্যের ব্যাপার, খারাপ হচ্ছে না, বরং বেশ মজাই লাগছে। অঞ্জলি ঘোষের গানটা পুরোটা শোনা হলো না, এই জন্য অবশ্য একটু আফসোস হচ্ছে। হায় মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও ভালো। চেইন স্মোকার। ক্রমাগত বেনসন অ্যান্ড হেজেস টেনেই যাচ্ছে। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 গুণ 30, 6300। একজন ওসি সাহেব বেতন কত পায়? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেবরা শুরুতে প্রশ্ন করে ভাব বাচ্ছে। শুরুর কয়েকটা প্রশ্নে জেনে নিতে চেষ্টা করে আসামি কোন সামাজিক অবস্থায় আছে। তার উপর নির্ভর করে আপনি, তুমি বা তুই ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা। যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী নামে প্রকাশ হয়। হয়তো আপনার চোখে পড়ে থাকতে পারে, পুলিশের ওপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিনরাত্রি। সকাল থেকে সন্ধে পর্যন্ত তাকে কি কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্য এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন? বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার এক কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি খুব টেনশনের জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন খেলে মাসে 6300 টাকার প্রয়োজন। আমাদের জিজ্ঞাসা তার বেতন ঠিক কত। ওসি সাহেব ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইন 3টা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আপনি করে বলছে। সামাজিক স্বীকৃতি পাওয়া গেল। এখন চাইলে 1 কাপ চাও চলে আসতে পারে। পুলিশরা উঁচু দরের আসামিদের বেশ ভালোই খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেই জানি না। ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? হ্যাঁ, জাস্টিস সাহেবের স্ত্রী আর কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম। মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। আপনি কি আমার সঙ্গে রসিকতা করবার চেষ্টা করছেন? দয়া করে করবেন না। আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধে হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসে থাকুন। হাজতে পাঠাচ্ছেন না? ফাইনাল অভিযোগ আসুক, তারপর পাঠাবো। হাজত তো পালিয়ে যাচ্ছে না। 1 কাপ চা কি পেতে পারি? এটা কোনো রেস্টুরেন্ট নয়। ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন। নোট বইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ওটা আমার কবিতার খাতা। মাঝে মধ্যে কবিতা লিখি আর কি।
তার মুখের কাঠিন্য তাতে একটুও কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর, আমার জন্য ডাল ভাত। শুধু হেলান দেবার একটা জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা আমি বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধাও অসহনীয় নয়। এই রকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন আর একটু অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে ঠিক পরিষ্কার হলো না, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ি। জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটোখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল। আমাদের ধারণা ছাত্রদের গালে চড় বসানোর জন্যই আল্লাহ তাআলা স্পেশালভাবে স্যারের ওই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চড়েরও নানান রকম নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন চর হচ্ছে রামচর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলতো, চট করে বলে ফেল। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্যে আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভোঁ ভোঁ করতে থাকে। মনে হয় মাথার খুলির ভিতরে জমে থাকা কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের হচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? নাম বল। আমি ক্ষীণ স্বরে বললাম, আগে আরিয়াল খাঁ। স্যার এগিয়ে এসে প্রচণ্ড চড় বসিয়ে দিলেন, খুব সম্ভব রামচর। হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আরিয়াল খাঁ? সবসময় ফাজলামি, কান ধরে দাঁড়িয়ে থাক। আমি কান ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘন্টা পড়ার মিনিট 5 আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আর একটা চড় খাবার জন্য আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ণ গলায় বললেন, এখনো কান ধরে দাঁড়িয়ে আছিস কেন? হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস। আয়, আরও কাছে আয়, তোকে আদর করে দি। স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বোলাতে লাগলেন যে আমার চোখে জল চলে এলো। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আরিয়াল খাঁ। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এখন একটা সুন্দর নদীর নাম বলতো। আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? এই নাম তো শুনিনি। কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলেই কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই। এটা হচ্ছে তোর নদী। যা, জায়গায় গিয়ে বস। এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়ে আছে। তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস। আর কাঁদিস না। এই ঘটনার প্রায় বছর 3 পর ক্যান্সারে দীর্ঘদিন রোগভোগের পর মফিজ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গেছি। নোংরা একটা ঘরে নোংরা বিছানায় শুয়ে আছেন। মানুষ না, যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন। উঁচু গলায় তার স্ত্রীকে ডেকে বললেন, ওগো, এই ছেলেটাকে দেখে যাও। এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো। তবু বল শুনি, বানিয়ে বানিয়েই বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই।
অসুন্দর নদী বলে কিছু নেই, আরো কিছু বল না। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই রাত্রিতেই আমি প্রথম ময়ূরাক্ষীকে স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার জল কাচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুধারে দুর্বা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে। সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে জল ছেটাতে ছেটাতে ডোরাকাটা সবুজ শাড়ি পরা একটা মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম। স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে আমি কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলেই আমি নদীটা দেখতে পাই। তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিচ্ছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা হয় না। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, হিমশীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমোচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারিদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছি। যান, চলে যান। জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ জানবে না। ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বলল দয়া করে একবার বলবেন? বলল ধমক ধামক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধমক দিন, তারপরেই যাই। ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে? বলেছে, মীরা কিংবা মিরু, এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম শাহবান সাহেবেরই মেয়ে? অন্য কেউও তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব আপনাকে ধরবেন, আইনের প্যাচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন। ভাই, আপনি যান। আর শোনেন, আপনাকে একটা উপদেশ দিই, পুলিশের সঙ্গে এত মিথ্যে কথা বলবেন না। মিথ্যে বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তারা তাই বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছুই বিশ্বাস করে না, খোঁজ খবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলিতে খোঁজ নিয়েছি। জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুচলেকা ফুচলেকা এইসব কিছু নেবেন না? না, এখন দয়া করে বিদে হন। আপনারা গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্মগেট। চলুন, নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। আপনি কি বললেন আমি বুঝলাম না। ওটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি ক প্যাকেট সিগারেট খান তা কি জানতে পারি? আপনি লোকটা তো ভালো ত্যাদর আছেন, 2 থেকে 2.5 প্যাকেট লাগে।